সম্পূর্ণ এক অন্ধকার রুমে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে আতিককে। নিভু নিভু ভাবে চোখ মেলে তাকায়। মাথা যেন সারা দুনিয়া চক্কর দিচ্ছে, ভন ভন করে ঘোরাচ্ছে। দেহে বিন্দু মাত্র শক্তি পাচ্ছে না। ঘাড়টা খানিক ওপরে তুলতেই ঘাড়ের ডান দিকটায় বেশ ব্যথা অনুভব করে আতিক। হাত দিয়ে ঘাড়ে ধরতে যাবে কিন্তু তা পারে না। খেয়াল করে দেখে তার হাত তো বাঁধা চেয়ারের সাথে দড়ি দিয়ে। আস্তে আস্তে ঘাড় বাঁকিয়ে নিজের আশেপাশে দেখে একটা গোডাউনের মতো ঘর। বেশ পুরনো বলে মনে হয় এটা। কত খারাপ জায়গায় ঘুরেছে সে, তবে এর আগে এখানে এসেছে বলে মনে পড়ে না। গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, মুখটা কেমন মুহূর্তেই ফ্যাকাশে বর্ণ হয়ে গেছে। মাথা তুলে ওপরে তাকাতেই দেখে একটা হলুদ কালারের বাতি রয়েছে যা পুরো ঘরকে আবছা আলোকিত করে রেখেছে। পরমুহূর্তেই তার মনে পড়ে যে সে তো ক্লাবে ছিল, তাহলে এখানে এলো কি করে। চোখের সামনে সব কেমন আধো আধো ভাবে ভাসতে লাগলো। তার ক্লাবে দাঁড়িয়ে থাকা তখনই পেছনে থেকে তার ঘাড়ে কারো ইঞ্জেকশন পুশ করা, ব্যাস আর কিছু মনে নেই তার। আতিকের খেয়াল আছে বেশ যে সে 12টার সময় ক্লাবে ছিল। হাতে তার ঘড়ি পরা ছিল, যার দরুন সময়ের দোটানায় আর তাকে পড়তে হলো না। ঘড়িতে তাকিয়ে দেখে রাত বাজছে 2:30। মানে 12টা থেকে শুরু করে আরো 2.5 ঘন্টা পর তার জ্ঞান ফিরেছে। আতিক এবার নড়াচড়া শুরু করে দেয়। তাকে এখান থেকে বের হতে হবে। চেয়ারে বাঁধার্ত অবস্থাতেই বেশ নড়াচড়া করে যাচ্ছে সে। কিন্তু তখনই কারো ভারী কদমের আওয়াজ তার কানে আসে। নিস্তব্ধ রুমে পায়ের আওয়াজ সুস্পষ্ট শোনা যাচ্ছে। আতিক ছোট ছোট চোখ করে সেদিকে তাকিয়ে থাকে। অন্ধকারে শুধু পায়ের অংশটুকুই দেখা যাচ্ছে ব্যক্তিটির। আরো কয়েক ধাপ এগিয়ে এলে এবার মাথার অংশটুকুও চোখে পড়ে, তবে তার চেহারা না। আতিক, ক ক কে আপনি? আমি কি করেছি যে আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? কে আপনি? এবার সে আলোতে এগিয়ে এসে একটা চেয়ার হাত দিয়ে ঘুরিয়ে ঠাস করে রেখে দেয়। তাতে বসে এক পায়ের ওপরে হাত রেখে দেয়। আরেক হাত দিয়ে মাথার ওপর থেকে হুডিটুকু পেছনে ফেলে দেয়। শক্ত ভাবমুখে নিয়ে সামনে তাকায়। আব্রাহাম সে, আর আব্রাহামকে দেখে আতিক স্বভাবতই কপাল কুঁচকে ফেলে। আতিক, আপনি? স্যার, আমাকে কেন নিয়ে এসেছেন? আমি কি করেছি? আর আর আপনি কি আমাকে? আব্রাহাম, হ্যাঁ, আমি ইনজেকশন পুশ করেছিলাম তোকে। সেটা অজ্ঞান করার ইনজেকশন ছিল। চিন্তা করিস না, মরবি না তুই। আতিক শুকনো ঢোক গিলে, কেননা আব্রাহাম যে আসলে কেমন প্রকৃতির লোক সে তা জানে বেশ ভালো করেই। আব্রাহাম আসলে ভালো কথার মানুষ না, তুই বুঝলি, তাই সম্মান দিয়ে আর কি হবে। আতিক, আমাকে যেতে দিন স্যার। আব্রাহাম, হুমম, অবশ্যই যেতে দিব। তোকে এখানে ধরে বেঁধে রেখে দেওয়ার কোন ইচ্ছে আমার নেই। তবে তার আগে আমার সব প্রশ্নের জবাব দে। আতিক, কি স্যার? আব্রাহাম দুহাত এক করে গম্ভীর মুখে ঝুঁকে পড়ে। আব্রাহাম, কোহিনূর কোথায় আর কার কাছে আছে? আব্রাহামের কথা শুনতেই আতিকের চোখ কপালে ঠেকে যায়। আতিক, স্যার, আমি এইসবের কিছুই জানি না। আমি কি করে বলবো? আব্রাহাম, দেখ, আমার সামনে ভোলা সাজার ট্রাই তো তুই করিসই না। কাজে দিবে না। বললাম তো যে তোকে কিছুই করব না। বিনা আছড়ে সহি সালামত বাড়ি পৌঁছে দিয়ে আসবো, তবে তার আগে আমি যা বলি তার ঠিক ঠিক উত্তর দে। আতিক, আমি সত্যিই কিছু জানি না। তখনই একটা গার্ড এসে আব্রাহামের সামনে একটা কালো কালারের বক্স রেখে যায়। আর আব্রাহাম তা খুলে ভেতর থেকে একটা ছোট কাচের শিশি বের করে আর একটা খালি ইনজেকশন বের করে। কোন কথা ছাড়াই সেই কাচের শিশি থেকে তরল কিছু পদার্থ ইনজেকশনের ভেতরে ভরে নিতে লাগে। আতিক এইসব কিছু না বুঝে তড়িঘড়ি করে বলে ওঠে, আতিক, স্যার, স্যার, কি করছেন আপনি? আব্রাহাম তাচ্ছিল্যের হাসি হাসে। আব্রাহাম, আরে চিল, বেশি কিছু না, এই ইনজেকশনটা শুধু তোর বডিতে পুশ করব, আর তারপর তুই কাতরাতে কাতরাতে মারা যাবি, ব্যাস, আর কিছুই না। লাইক বিষাক্ত অ্যাসিড ছড়ে দিলে যেমন হয় তোরও তেমন হাল হবে, তারপর শেষ তুই। আব্রাহামের কথা শুনে আতিকের কলিজার পানি শুকিয়ে যায়, কারণ আব্রাহাম যা বলে সে আসলেই তা করে ছাড়ে। আর এখন আব্রাহামের মতিগতি একদম সুবিধের লাগছে না। আতিক আগে থেকে আরো জোরে নড়াচড়া শুরু করে দেয়। আতিক, স্যার, স্যার, প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন। আমি কিছুই করিনি আর সত্যিই কিছুই জানি না। আব্রাহাম,
মরণ কাছিয়ে এলো তাও মিথ্যের পর মিথ্যে বলেই যাচ্ছিস। আতিক: স্যার ছেড়ে দিন প্লিজ। আব্রাহাম: আগে বল তুই এখানে কি করিস? আমেরিকা কেন এসেছিস? আতিক: স্যার আমাকে আসতে বলেছিল। আব্রাহাম: কে? আতিক: আব্রাহাম। বল। আব্রাহাম আতিকের গলা চেপে ধরে। আতিক চোখের মনি উল্টিয়ে দেয়, শ্বাস যেন এই ফুরিয়ে এলো। দম যখন যায় যায় অবস্থা, তখন আব্রাহাম তার হাত সরিয়ে ফেলে। কাশতে কাশতে অবস্থা অনেক খারাপ তার। আব্রাহাম: বলে ফেল দ্রুত। আতিক: আতিক যখন তাও কিছু বলে তখন আব্রাহাম হাল একদম ছেড়ে দিয়ে ইঞ্জেকশনটা আতিকের বাহুতে সোজা লাগিয়ে দেয়। ইঞ্জেকশনের সুইটা শুধু লেগে রয়েছে আতিজের বাহুতে, এখনো চাপ দিয়ে তরল পদার্থটুকু বডির ভেতরে দেওয়া হয়নি। নিজের দেহে যে ইঞ্জেকশনটা লাগিয়ে দেওয়া হয়েছে তা দেখেই আতিক ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। আর হ্যাঁ, আব্রাহাম যা বলেছিল তা আসলেই সত্যি, কেননা কাচের শিশির ওপরে একটা সাদা মাথার খুলির নকশা দিয়ে অতিমাত্রায় বিষাক্ত চিহ্ন দেওয়া। এবার আর আতিক থাকতে পারে না জীবনের মায় পড়ে তড়িঘড়ি করে বলে। আতিক: আমি জানি, আমি জানি। হ্যাঁ, আমি এসেছি এখানে কোহিনূর বিষয়েই। আমাকে আমাকে তায়াফ খান এখানে আসতে বলেছিল। আর কোহিনূরের আসল চোর আর কেউ না, ওই তায়াফ খান নিজেই। সে সে আপনার ব্যাপারে সব খবরই নিয়েছে। সে ওই 7 স্টার হোটেলেই আছে। আর সে সে শুধু আপনার না, বরং আপনার বউ আইরাত ম্যামের বিষয়েও অনেক খবর নিয়েছে। আব্রাহাম: এর জন্যই বলে, সময় থাকতে কদর করতে শেখো। আগেই বলেছিলাম যে বলে দে বললি না তুই। নিজের পায়ে কোড়াল নিজেই মারলি। এই সামান্য কথাটুকু যদি কয়েক সেকেন্ড আগেও বলতি, আজ তুই বেঁচে থাকার খাতায় থাকতি। কিন্তু দুর্ভাগ্যবশত এখন আর লাভ নেই বলে। আব্রাহাম ইঞ্জেকশনটার শেষের অংশে ধরে তার ভেতরে থাকা বিষাক্ত কেমিক্যালটুকু আতিকের বডিতে পুশ করে দেয়। ইঞ্জেকশনটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। 2-1 মিনিট পরই আতিক কেমন পাগল উন্মাদের মতো আচরণ করতে লাগলো। শরীরে কেমন যেন এক জ্বালাপোড়া করতে লাগলো তার। হাত পা যে দড়ি দিয়ে বাঁধা ছিল তা টান টান করতে লাগলো, যেন এই ছিঁড়ে যাবে। আব্রাহাম হুডিটা আবার তার মাথায় মুড়িয়ে সেখান থেকে বের হয়ে যায়। যে রুমে আতিক ছিল সে রুমের বাইরে লক করে রেখে যায়, আর আগামী 1 ঘন্টা অবধি কোন গার্ডকে সেই রুমে যেতে মানা করল। আর রুমের ভেতরে চলছে এক ভয়ঙ্কর কাণ্ড। আতিক তার শরীরের বাঁধনগুলো খুলেই ফেলেছে। চোখ যেন মেলে তাকাতে পারছে না সে, সব কেমন অন্ধকার হয়ে আসছে। চেয়ার থেকে পড়ে গিয়ে নিচে হাঁটু গেড়ে বসে পড়ে আতিক। সারা শরীরে এক তীব্র যন্ত্রণা হচ্ছে, যা সহ্য করা এক কথায় অসম্ভব। হঠাৎ আতিকের শরীরের এক একটা অংশ আপনা আপনি এসিড ছোড়ার মতো জঘন্য হয়ে আসতে লাগলো। দেহ বেয়ে বেয়ে রক্ত ঝরছে। গলা ফাটিয়ে দিয়ে চিৎকার করে যাচ্ছে সে। বাইরে যে গার্ডরা ছিল তারাও বুঝতে পারছে যে আতিকের অবস্থা খারাপ। সারা শরীর যখন রক্তে ক্ষত বিক্ষত হয়ে আসে তখন আতিক একাই ফ্লোরে লুটিয়ে পড়ে। শরীরের মাংস ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। গলার জায়গাটাও বিচ্ছিরি হয়ে গেছে, এতটাই বিচ্ছিরি যে এখন গলা দিয়ে একটা টু শব্দও বের হচ্ছে না। নিঃশব্দে কাতরাতে কাতরাতে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে আতিক। ভেতরে সবকিছু শান্ত শুনে আর 1 ঘন্টার বেশি অতিবাহিত হয়েছে বলে বেশ কিছু গার্ড রুমের ভেতরে যায়। গিয়ে দেখে আতিককে আর চেনার উপায় নেই। এমনকি শরীরের হাড্ডি অব্দিও দেখা যাচ্ছে। আতিকের মৃত শরীরকে নিয়ে যাওয়া হয়। এখন এটাকে ঠিকানা লাগানোর পালা। অন্যদিকে রাত প্রায় শেষের দিকে, এখন আর আব্রাহাম বাইরে না থেকে সোজা হোটেলে রুমে চলে যায়। নিজের কাছে ডুপ্লিকেট চাবি ছিল, তা দিয়েই রুমের ভেতরে চলে যায়। গিয়ে দেখে আইরাত তার বুকের ওপর একটা বই রেখেই ঘুমিয়ে গিয়েছে। হয়তো পড়তে পড়তে চোখে ঘুমের রেশ নেমে আসে, আর তখনই ঘুমের অতলে তলিয়ে গেছে। আব্রাহামের মেজাজ বেশ চড়া ছিল, কিন্তু রুমে এসে ঘুমন্ত আইরাতের মুখ দেখে সব রাগ নিমিষেই ঠান্ডা পানি। নিজের ওপর থেকে হুডিটা খুলে একটা সিঙ্গেল সোফার ওপরে রেখে দেয়। এশ কালারের শার্টের হাতাগুলো গুটিয়ে নিতে নিতে আইরাতের কাছে যায়। আস্তে করে আইরাতের হাত সরিয়ে তার বুকের ওপর থেকে বইটা নিয়ে নেয়। দেখে এটা একটা ম্যাগাজিন, আর ম্যাগাজিনটা আব্রাহামেরই। মানে আব্রাহামকে নিয়েই লিখা আর কি। তা দেখে মুচকি হাসে সে। আইরাতের দুপাশে নিজের হাতের ওপর ভর দিয়ে তার কপালে চুমু এঁকে দেয়।
আইরাতের পাশে বসেই হাত দিয়ে গালের পাশে আলতো হাতে ছুঁয়ে দিতে লাগে। আইরাত ঘুমের মাঝে কিছুটা নড়েছে, আব্রাহামের হাতটা আঁকড়ে নিয়ে নিজের বুকের সাথে লাগিয়ে ধরে। কি যে মায়াময়ী লাগছে আইরাতকে। আব্রাহাম কিছুক্ষণ একমনে আইরাতের চেহারার দিকে তাকিয়ে থাকে। এভাবে আর থাকতে না পেরে আব্রাহাম ঘুমের মাঝেই আইরাতের ঠোঁট দুটো আঁকড়ে ধরে। ঘুমের মাঝে নিজের ওপরে কারো খানিক ভর অনুভব করতে পেরেই আলতো করে চোখ মেলে তাকায় আইরাত। হোশ আসতেই বুঝে যে তার ঠোঁটগুলো আব্রাহামের দখলে। চোখ বড় বড় করে তাকায়। হাত দিয়ে আব্রাহামকে কিছুটা দূরে ঠেললেও সে সরে না। উল্টো এক হাত আইরাতের পিঠ পিছে রেখে দেয়। আইরাতও তার হাতটা এবার আব্রাহামের কাঁধের ওপর রেখে দেয়। কিছুক্ষণ পর আব্রাহাম আইরাতের ওপর থেকে সরে আসে। মাথা তুলে দেখে আইরাতের সামনের চুলগুলো এসে তার মুখের ওপরে পড়েছে। হাত দিয়ে তা সরিয়ে দেয়। আইরাত, কখন এলেন? আব্রাহাম, মাত্রই। আইরাত, এত দেরি? আব্রাহাম, কাজ শেষ করে এলাম বেবি গার্ল। আইরাত, হুম মম। আব্রাহাম, আমায় মিস করছিলে? আইরাত, অনেক বেশি। এর জন্য আপনার ম্যাগাজিন নিয়ে আপনার বিষয়ে পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছি। আব্রাহাম, সরি জান, আমার দেরি হয়ে গেছে। আইরাত, ইট স ওকে। আসুন খেয়ে নিন। আব্রাহাম, যা খেয়েছি তারপরেও আরো কিছু খেতে হবে বলে মনে হয় না। আইরাত বুঝলো যে আসলে আব্রাহাম কি বলেছে। আব্রাহাম ফ্রেশ হয়ে এসে তাও আইরাত জোর করেই কিছু খাইয়ে দেয় তাকে। আব্রাহাম আইরাতকে পাজাকোলে তুলে নিয়ে বেডে গিয়ে শুয়ে পড়ে। আইরাতের কোমর জড়িয়ে ধরে আর আইরাত তার হাত আব্রাহামের মাথার ওপর হাতিয়ে দিতে লাগে। এক সময় দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠেই আব্রাহাম দ্রুত গতিতে কনফারেন্স রুমে চলে যায়। আশেপাশে তার অনেক গার্ড। চারিদিকে শুধু মিডিয়ার লোকজন, যাদের হাতে বড় বড় সব ক্যামেরা। আব্রাহামকে আসতে দেখে তারা যেন আরেক ধাপ এগিয়ে যায়। কিন্তু সবকিছু বাদ দিয়ে আব্রাহাম মিটিং রুমে চলে যায়। সবকিছু ঠিকই আছে। সবকিছু একদম প্ল্যান মতো চলছে। আর সেই হিসেবে নকল কোহিনূরও আছে, যা মূলত সবার কাছেই আসল। কনফারেন্স রুমে আব্রাহামকে আসতে দেখে সবাই দাঁড়িয়ে পড়ে। সবকিছু ঠিকঠাক আছে দেখে আব্রাহাম মিটিং স্টার্ট করে। আব্রাহাম, topping our list of the most expensive diamonds in the world is the legendary Koh-i-Noor. আব্রাহামের এই বলতেই একটা ভারী কালো কালারের বক্স থেকে ওপরে আপনা আপনিই উঠে আসে কোহিনূর হিরে, যা টেবিলে সবার ওপরে রাখা। চিকচিক করছে, চোখ ধাঁধানো। সবার নজর এখন তার দিকেই। আর এই কনফারেন্স লাইভ হচ্ছে। মিডিয়া, প্রেস সবাই এটা দেখতে পারছে। আর এক লাইভে আব্রাহামের এই প্রেজেন্ট করা হিরে তায়াফের চোখেও পড়ে। এটা দেখে তো তার মাথায় আকাশ ভেঙে পড়ে। চোখে মুখে তার চিন্তার ছাপ স্পষ্ট। প্রায় 1.5 ঘন্টা পর কনফারেন্স শেষ হয়। এর মাঝেই আব্রাহাম কোহিনূরের যাবতীয় সব বিষয় বস্তু ক্লিয়ার করে বলে দিয়েছে। সবাই কেমন এক দোটানার মাঝে ছিল যে কোহিনূর যদি এখানে থেকে থাকে তাহলে চুরি হওয়ার ব্যাপারটা কি তবে মিথ্যে। কিন্তু এত বড় একটা মিথ্যে কেনই বা এভাবে কেউ ছড়াবে? আব্রাহাম প্রেজেন্টেশনটাই করেছে এমন যে সেটা আসল মানতে বাধ্য সবাই। অবশেষে আব্রাহাম মুখ ফুটে এও বলে দেয় যে কোহিনূর কখনো চুরিই হয়নি। মিটিং শেষে আব্রাহাম রুম থেকে বের হয়ে পড়ে। বাইরে আসতেই একঝাঁক মিডিয়ার লোক তাকে ঘিরে ফেলে। তবে গার্ডরা বাকি সব সামলায়। আব্রাহামের চোখে তায়াফকে পড়লেও সে যেন তাকে এড়িয়ে চোখে গ্লাস পরে গাড়িতে উঠে পড়ে। এদিকে তায়াফের দৃঢ় বিশ্বাস যে কিছু তো একটা গন্ডগোল আছেই। কেননা সে এত চালাকি করে, এত ছলচাতুরি করে কোহিনূর চুরি করেছে। আর এখন কিনা এটাই নকল, প্রশ্নই আসে না। কোহিনূর মূলত যেখানে থাকে, অর্থাৎ এটাকে যে জায়গায় হাজারো গার্ড প্লাস সেফটি দিয়ে যেই প্যালেসে রেখে দেওয়া হয়েছে, সেখানে থাকবে নকল কোহিনূর। এটা অসম্ভব। আর তায়াফের কাছে যদি আসল কোহিনূরটাই থাকে তাহলে আব্রাহামের কাছে এলো কি করে? আর আব্রাহাম এত বড় একজন ব্যক্তি হয়ে ভুয়া খবর এভাবে পাবলিক করবে, প্রশ্নই আসে না। তায়াফ সেখান থেকে এক প্রকার গা ঢাকা দিয়েই এসে পড়ে। বাইরে রিসোর্টের দিকটায় এসে পড়লে ফোন বের করে দ্রুত আতিকের নাম্বারে ডায়াল করে। ফোন বাজছে তবে ধরে না। ফোন দিতে দিতে এক সময় ফোন বন্ধই দেখানো শুরু করলো। রাগের মাত্রা বাইরে চলে গেলে তায়াফ ফোনটা তুলে দেয় এক আছাড় মেরে ভেঙে। তায়াফের নিজের রুমে চলে যায়।
সে যেন আর এক মুহূর্তের জন্য শান্ত হয়ে বসে থাকতে পারছে না। এটা তো আমেরিকা, রাশিয়ান কিছু নামিদামি লোকের কাছে তায়াফের এই হিরে দিয়ে দেওয়ার কথা ছিল। অর্থাৎ তাদের হাতে চালান করে দিয়ে এক মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে চাইছিল সে। সে চাইছিল যত দ্রুত সম্ভব এই হিরে তাদের হাতে তুলে দিয়ে কারি কারি টাকা নিয়ে খুব শীঘ্রই এখান থেকে দূর কোথাও পালিয়ে যাবে। ধরা একবার খেলে মৃত্যুদণ্ড নিশ্চিত। কিন্তু এখন সেটাও করতে পারছে না, স্পেশালি আজ আব্রাহামের এই মিটিং এর পর থেকে। রাশিয়া থেকে তায়াফের কাছে অনেক কলও এসেছে কিন্তু একটাও সে আর রিসিভ করেনি। রোমে গিয়ে ল্যান্ডলাইন থেকে তায়াফের আরও বাকি কিছু চেনা পরিচিত মানুষের কাছে ফোন দেয়। তায়াফ। হ্যালো, আপনি? তায়াফ। আব্রাহাম চৌধুরীর লাইভ দেখেছেন আজকে? দেখলাম। তায়াফ। কি হচ্ছে কি এইসব? কোহিনূর আব্রাহাম চৌধুরীর কাছে কিভাবে এলো? ওয়াহ্, চোরের মায়ের দেখি আসলেই বড় গলা। তায়াফ। মুখ সামলে। দেখুন মিস্টার খান, কোহিনূর চুরি করলেন আপনি, তাহলে খুব স্বাভাবিক সেটা আপনার কাছেই থাকবে। আব্রাহাম আহমেদ চৌধুরীর হাতে কি করে গেল, কিভাবে গেল তা আমরা কি করে জানব? আর আদৌ কি আপনি কাজটা ঠিক করে করতে পেরেছিলেন বলুন তো? কোহিনূর কি আসলেই আপনি ওই প্যালেস থেকে নিয়ে আসতে পেরেছিলেন, নাকি সব সেফটি আর গার্ড দেখে দৌড়ে পালিয়ে ভেগেছিলেন, কোনটা? তায়াফ। মোটেও না, কিন্তু কোহিনূর আমার কাছেই আছে। কে জানে সেটা আসল নাকি নকল। আমার জানা মতে আব্রাহাম চৌধুরী মাত্রাতিরিক্ত বিচক্ষণ একজন ব্যক্তি। উনি এমন গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজ লাইফে এসে এভাবে মিথ্যে তথ্যের ওপর ভিত্তি করে মিটিং করবে বলে মনে হয় না। তায়াফ। তার মানে হয়তো আপনার কাছেই যে হিরে আছে তাই নকল, আর আব্রাহাম চৌধুরীর কাছে যা আছে তাই আসল। তায়াফ। কিন্তু প্যালেসে কেন কেউ নকল হিরে রাখবে? আমরা তা জানি না। তায়াফ। আচ্ছা, এই আতিক কেন ফোন ধরছে না? সে বেঁচে থাকলে তো ফোন ধরবে। তায়াফ। মানে আতিক আর বেঁচে নেই, মারা গেছে সে। তায়াফ। কিসব যা তা বলছেন? কিভাবে মারা গেল? কবে? উনার লাশ ভয়াবহ রকমের খারাপ অবস্থায় পাওয়া গেছে। তায়াফ। কিন্তু? আর হ্যাঁ, জেনে অবাক হবেন যে আতিকের সাথে যে কাজ করত বিজয় আর কি, সেও কিন্তু মারা গিয়েছে। তায়াফ ফোন কেটে দেয়। এত কিছু হয়ে গেল আর সেখানে সে এসবের কিছুই জানে না। তায়াফ তার অন্য এক রুমে চলে যায়। ফিঙ্গার প্রিন্ট দিয়ে একটা লোকারের লক খুলে ফেলে। তার ভেতরে আবার এক পাসওয়ার্ড দিয়ে লক খুলে ফেলে। অতঃপর বের হয়ে আসে মহামূল্যবান এক পাথর, যার নাম কোহিনূর। তায়াফ তা হাতে তুলে নেয়। সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে লাগে। এই হিরেটার জন্যই আজ এত কিছু। হিরেটা খুব সাবধানে হাতে নিয়ে তায়াফ বসে পড়ে। হিরেটা যে প্যালেসে ছিল সেই প্যালেসেরই একজন গার্ড ছিল তায়াফ। হিরে যে কক্ষে সুরক্ষিত ছিল সেই কক্ষেরই তায়াফ গার্ড ছিল। খুব সূক্ষ্মভাবেই তায়াফ হিরের যাবতীয় সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো রপ্ত করে নেয়। সে মূলত সেখানে গিয়েই ছিল হিরে চুরির উদ্দেশ্যে। সেখানে যখন তায়াফ গার্ডের চাকরিরত অবস্থায় ছিল তখন তার সব বায়োডাটা সবই ফেক ছিল। এমনকি তায়াফের নাম অবধি মিথ্যে ছিল। সেখানের একজন উচ্চ পদস্থ ম্যানেজার ছিল। প্যালেসের ভেতরে, অর্থাৎ কোহিনূর হিরে যে রুমে আছে সেই রুমে যাওয়ার জন্য যে পাসওয়ার্ড দরকার পড়ত তা একমাত্র তিনিই জানতেন। উনি মিস্টার ডজান আলবাট্রা। ডজান আলবাট্রা যখন সবকিছু পরিদর্শনের উদ্দেশ্যে প্যালেসের ভেতরে যান, তখন তায়াফের নজরে তা পড়ে। হীরের কক্ষের সামনের পাসওয়ার্ড প্ল্যাটে সঠিক পাসওয়ার্ড দিয়ে ডজান হীরের মূল কক্ষে প্রবেশ করেন। আর রুমে সেফটির জন্য যে রেড লেজার লাইট দেওয়া থাকে তখন তা বন্ধ ছিল। আর রইল সিসিটিভি ক্যামেরার কথা, তো তখন তার কানেকশন অর্থাৎ মনিটর রুমের সব ফুটেজ ডিসেবল করে দেওয়া হয়। তায়াফ নিজেই করেছে সব। ডজান আলবাট্রার পিছে কয়েকজন গার্ড ছিল। তাদের সাথে নিজের গা মিশিয়ে হীরের রুমে তায়াফও প্রবেশ করে। তবে রুমে প্রবেশ করার আগে তায়াফ তার নিজের সাথে সায়ানাইড নামক এক মাত্রাতিরিক্ত বিষাক্ত মেডিসিন নিয়ে যায়। এই বিষাক্ত মেডিসিনটা আসলে অনেক দুষ্প্রাপ্য। তবে একবার যদি এটা কারো বডিতে যায় তাহলে নির্ঘাত মৃত্যু। এটা গ্যাস হিসেবেও পাওয়া যায়। আর তা একবার নাক মুখ দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করলে মৃত্যু অনিবার্য। প্ল্যান মোতাবিক তায়াফ তার সাথে করেই সেই বিষাক্ত মেডিসিন নিয়ে আসে।
তবে তায়াফের শুধু দুচোখ বাদ দিয়ে সারা মুখ মোটা কাপড় দিয়ে ঢাকা ছিল। নিজের আশেপাশে সবকিছু ভালো করে খেয়াল করে নেয়। দেখে বাকি গার্ডগুলো কঠিন মুখ করে একদম সোজা হয়ে হাতে বিশাল বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আর ডজান একটা কাচের বক্স থেকে খুব সাবধানে হিরেটা নিয়ে নেয়। কিভাবে খুলতে হয় তায়াফ সেটাও দেখে নেয়। ডজানের হিরেটা হাতে নেওয়ার সাথে সাথেই তায়াফ তার পেছনে থেকে গ্যাসীয় বিষাক্ত কেমিক্যালটুকু বের করে তার মুখ খুলে দেয়। 2-3 সেকেন্ডের মাঝেই পুরো রুমে ব্যাপকভাবে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতই বেশি ধোঁয়া যুক্ত হয়ে যায় যে এক হাত দূরত্বের জিনিস অব্দিও দেখা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। গার্ডরা সব বাজেভাবে কাশতে কাশতে ফ্লোরে লুটিয়ে পড়ে। তাদের নাক মুখ দিয়ে সাদা ঝাঁজ বের হয়ে পড়ে। তাদের মাঝে ডজান আলবার্টরাও ছিলেন। সেই কক্ষে ডেঞ্জার এলার্ট বাটন ছিল। আগুন লাগলে বা অন্য কোন গুরুতর সমস্যা দেখা দিলে সেই এলার্ট বাটন একা একাই সিগন্যাল দেওয়া শুরু করে। তার তীব্র শব্দ চারিদিকে বাজতে লাগে। আর কেমিক্যাল আস্তে আস্তে যত ছড়াচ্ছিল ততই তায়াফ হিরের দিকে কয়েক পা করে এগোচ্ছিল। সব যখন একদমই হাতের বাইরে চলে যায় তখন এর মাঝেই তায়াফ কাচের ভেতরে থাকা হিরে নিয়ে দ্রুত গতিতে বাইরে এসে পড়ে। যতক্ষণে পুলিশ এবং বাকি সবাই হিরের ওই রুমে যেত ততক্ষণে তায়াফ সেখান থেকে বাইরে বের হয়ে আসে। কয়েকজন গার্ড মারা যান এবং ডজন আলবার্টরা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকেই তায়াফ এই হোটেলে আছে কিছুটা গা ঢাকা দিয়েই। আর তখন থেকেই নিউজে ধুম ছড়ায় কোহিনূর চুরি হয়ে যাওয়ার। তায়াফ এগুলোই ভাবছিল তখনই তার কাছে ফোন আসে। ফোনের আওয়াজে ধ্যান ভেঙে যায় তার। ফোনের স্ক্রিনে আননোন নাম্বার দেখে কি পাল কুচকায়। তায়াফ। হ্যালো স্যার। তায়াফ। আরে তুই, কি খবর তোর? যে তায়াফকে ফোন করেছে সে তার সাথেই কাজ করে। আসলে যাবতীয় সব ইনফরমেশন সেই কালেক্ট করে দেয় তায়াফকে। তায়াফ। কিরে বল। স্যার, আমি খোঁজ নিয়ে দেখেছি আপনার কাছে যে কোহিনূর আছে সেটা আসল নয়, নকল। আর আর আব্রাহাম স্যারের কাছে যে কোহিনূরটা আছে সেটাই আসল। তায়াফ। কি? জি স্যার, আমি শিওর। তায়াফ রাগে ফোন কেটে দেয়। তাহলে এত কষ্ট করে যে হিরে চুরি করলো, এত প্রি প্ল্যান করা সবকিছু এভাবে ভেস্তে গেল। এটা যেন মেনেই নিতে পারছে না তায়াফ। আর অন্যদিকে যে লোকটা তায়াফকে ফোন করেছিল সে আসলে মিথ্যে কথা বলেছে। আব্রাহামের কাছে নকল হিরে, তায়াফের কাছেই আসল। তবে তায়াফকে ভুল বুঝানোর জন্য মিথ্যে তাকে বলতেই হয়েছে, এছাড়া যে কোন উপায় ছিল না তার কাছে। কেননা আব্রাহাম তার মাথার পাশে রিভলভার তাক করে ধরে রেখেছে। তায়াফের সব লোক এখন বর্তমানে আব্রাহামের আন্ডারেই। আব্রাহাম তায়াফের ওই লোককে আগে তুলে নিয়েছে, তারপর অনেক শাসিয়েছে। অতঃপর জীবনের মায় পড়ে গুলির ভয়ের ওপর তায়াফকে তাকে মিথ্যে কথা বলতেই হয়েছে। তায়াফ ফোন কেটে দিতেই আব্রাহাম রিভলভারটা নামিয়ে নেয়। স্যার, স্যার আপনি যেভাবে বলতে বলেছেন ঠিক সেভাবেই বলেছি স্যার। প্লিজ এবার আমাদের ছেড়ে দিন স্যার, প্লিজ। আব্রাহাম। আমি কাঁচা কাজ করি না। এই বলেই আব্রাহাম তাকে গার্ডদের দিকে কিছুটা ধাক্কা দিয়ে দেয়। আর গার্ডগুলো তাদের সবাইকে এখান থেকে নিয়ে চলে যায়। যাক, অর্ধেক কাজ তো হলো। এবার আব্রাহামের ফাঁদে তায়াফের পা দিতে বেশি একটা দেরি নেই। সেই দিনটা এভাবেই যায়। দেখতে দেখতেই মাঝখানে কেটে যায় আরো 2 দিন। আব্রাহাম প্রচুর ব্যস্ত থাকে, আইরাতও তা বুঝে। আর আইরাত সবকিছুই জানে। আইরাত চোখে মোটা ফ্রেমের এক চশমা পরে বসে বসে ল্যাপটপ ঘেঁটে যাচ্ছে, আর আব্রাহাম করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম ধোয়া ওঠা কফিতে চুমুক দিয়ে যাচ্ছে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোন ধরে কিছু বলতে যাবে তার আগেই ওপর পাশ থেকে বলে ওঠে, তায়াফ, একটা বাজি লাগানো যাক। আব্রাহামের আর বুঝতে বাকি রইল না যে এটা তায়াফ ছাড়া আর কেউ না। আব্রাহাম। চোরেরা আর পারেই বাকি। তায়াফ। বিগ শিফট রোড নোর 11, আগে আসুন তো। আব্রাহাম ফোন কেটে দেয়। রুমে এসে আব্রাহামকে রিভলভারে বুলেট লোড করতে দেখে আইরাত ড্যাব ড্যাব করে তাকায়। আইরাত। আব্রাহাম। আব্রাহাম। বলো জান। আইরাত। কোথায় যাচ্ছেন? আব্রাহাম। একটু কাজে। ফিরে আসবো জলদি। আইরাত। আচ্ছা। আব্রাহাম রিভলভার প্যান্টের পিছনে নিচ্ছিল, তখন আবার আইরাত ডাক দেয়। আইরাত। আব্রাহাম। আব্রাহাম। হুমম। আইরাত। আমি কি বাইরে যেতে পারি? আব্রাহাম। কোথায়? আইরাত।
না মানে রুমে বসে বসে না আর ভালো লাগে না, তাই বলছিলাম যে আমি কি একটু ঘুরতে যাওয়ার জন্য বাইরে যেতে পারি। আব্রাহাম আইরাতের দিকে এগিয়ে যায়। তার হাত আইরাতের কানের পিছে রেখে কপালে চুমু এঁকে দেয়। আব্রাহাম: হ্যাঁ বেবিগার্ল, যেতে পারো, তবে সাবধানে যেও। আইরাত: আচ্ছা। আব্রাহাম আইরাতকে বলে বের হয়ে পড়ে, আর এদিকে আইরাত তো হেব্বি খুশি। সে ভেবেছিল যে আব্রাহাম তাকে মানা করবে, বাট সে এমন কিছুই বলেনি। আইরাত বিছানার ওপর দাঁড়িয়েই মাথা থেকে কাঁটাটা খুলে দেয়। ফলে পিঠের পেছনে চুলগুলো সব ঝোড়ো ঝোড়ো করে ছড়িয়ে পড়ে। সেও রেডি হয়ে নেয় বাইরে ঘুরতে যাবে বলে। একটা সুন্দর দেখে গোলগাল জামা বের করে পরে, চুলগুলো সুন্দর করে ছেড়ে দেয়। কানে ছোট ছোট ঝুমকা পরে নেয়। হাতে একটা ব্রেসলেট পরে, তারপর একটা ব্যাগ নিয়ে বের হয়ে পড়ে। পার্কিং প্লেসে এসে আব্রাহামের একটা গাড়ি নিয়ে নেয়। সে আজ সাথে করে কোন গার্ড বা ড্রাইভারকে নিবে না, মানে নিবে না বলে ঠিক করে। গাড়ি স্টার্ট করে চলে যায়। ইচ্ছে মতো ঘুরবে আজ। তবে আইরাতের চলে যাওয়ার আরো ঘন্টা খানিক পর আব্রাহাম হোটেল থেকে বের হয়। মানে সেখানের কিছু কাজ শেষ করে তারপর আব্রাহাম বাইরে এর হয়ে আসে। বাইরে এসে গাড়িতে উঠে বসে পড়ে। সেও নিজের সাথে আজ আর কোন গার্ডকে নেয় না। প্রায় ঘন্টা খানিক পর তায়াফের বলা জায়গাতে এসে থামে। এখানে একটা বেশ বড় আকারের বাড়ি রয়েছে। সব দিকটা ভালো করে লক্ষ্য করে ভেতরে চলে যায়। বাড়ির ভেতরে গিয়ে হলরুমে আব্রাহামের পা রাখতেই তার চোখে পড়ে কোহিনূর হিরেকে। হলরুমের ঠিক মাঝ বরাবর হিরেটা কেমন জলজল করে ঘুরছে। আব্রাহাম কয়েক কদম এগিয়ে যায়। তখনই তায়াফের কর্কশ কণ্ঠস্বর: তায়াফ। আরে আব্রাহাম আহমেদ চৌধুরী যে। আব্রাহাম: তায়াফ। আসুন আসুন। আব্রাহাম: কেন ডেকেছিস? তায়াফ: আরে কেন আবার কোহিনূর, এর জন্য। যার জন্য এত কিছু করতে হচ্ছে আপনাকে। আব্রাহাম: নকল কোহিনূর নিয়ে কি করব কি আমি? তায়াফ: আসলে যতটা গাধা আমাকে মনে করেন আমি আসলে ততটা গাধা নই। এই কোহিনূর আসল আর আপনারটা নকল। আব্রাহাম: কোন প্রমাণ আছে কি তার? তায়াফ: বুঝি আমি। প্যালেসে এত পাহারা দিয়ে, এত প্রোটেকশন দিয়ে তো আর নকল হিরেকে রাখবে না, তাই না? আব্রাহাম: হয় কি জানিস? ডেট ওভার জিনিস কেউ খাঁটি জিনিস বলে যেখানে চালিয়ে দেওয়া হয় সেখানে এ আর এমন কি? তায়াফ: এই এত মূল্যবান জিনিস আপনার কাছে, এমন কি হয়ে গেল? আব্রাহাম: হাহ, মানুষের জীবনের থেকে মূল্যবান আর কিছুই না। তায়াফ: আর যদি এই জীবনটাই নিয়ে নেই তো? আব্রাহাম: মানে? তায়াফ: আচ্ছা ধরেই নিলাম যে আপনার কাছের হিরে আসল আর আমারটা নকল। এখন কথা হচ্ছে যে হিরেটা আমার চাই। আব্রাহাম: বদলে আমি কি পাবো? তায়াফ: যা চাবেন। আব্রাহাম: তোর মরণ চাই। তায়াফ এবার এক অট্টহাসি দেয়। তায়াফ: আমি আমার কাছের এই হিরে আপনাকে দিতে পারি, তবে এক শর্তে। আব্রাহাম: কি? তায়াফ: একটা মেয়েকে দেখেছি আমি সেই হোটেলেই। অনেকবার তো আপনার সাথেই দেখেছি। আব্রাহাম কপাল কুঁচকায়। তায়াফ: প্রথম দেখি রিসোর্টে। জীবনে কত মেয়েকে দেখেছি, তবে তার মতো ভালো আমার একটা কেউ লাগেনি। আব্রাহাম: কে? তায়াফ: নাম আইরাত। আমার চাওয়া খুব সাধারণ। আমি হিরে চাই। আর তা যদি না পাই তাহলে আমি ওই মেয়েটাকে চাই। আর হিরে আপনি নিয়ে যেতে পারেন। আব্রাহাম ঝড়ের গতিতে গিয়ে তায়াফের কলার খামচে ধরে। চোখের দিকে তাকানো যাচ্ছে না আব্রাহামের। রাগ হাতের বাইরে চলে গিয়েছে। আব্রাহাম: অবশ্যই কোন এক ফুটপাতের জারজ সন্তান তুই, তাই কোন মেয়ের দিকে এভাবে নজর তুলে তাকাস? তায়াফ: তা না হলে হিরেও যাবে আর এই মেয়েটাকেও যেতে হবে। আব্রাহাম: কি বলতে কি চাচ্ছিস তুই? তায়াফ: মেয়েটাকে মেরে ফেলবো আমি। আব্রাহাম: তা তো তুই বলেই যা। না হিরে তোর হবে আর নাই তুই বেঁচে থাকবি। আর রইল ওই মেয়ের কথা, তা তো তুই ভুল করে স্বপ্নেও ভাবিস না। তায়াফ: এক্সিডেন্ট। আব্রাহাম এবার তায়াফের কলার হালকা করে ছেড়ে দিয়ে কপালের ভাঁজ দ্বিগুণ করে তাকায়। তায়াফ: খোঁজ নিয়ে দেখুন এখনো ওই মেয়ে বেঁচে আছে কিনা। আব্রাহামের বুকটা কেমন ধক করে ওঠে। তখনই তার মনে পড়ে যে আজ আইরাত তার কাছে বাইরে যাওয়ার কথা বলেছিল। আব্রাহামের টেনশন আরো বেড়ে যায়। তখনই তায়াফের ফোনে ফোন আসে।
এক শয়তানি হাসি দিয়ে তায়াফ ফোন রিসিভ করে লাউড স্পিকারে দেয়। ওপর পাশ থেকে কণ্ঠ ভেসে আসে, স্যার, কাজ হয়ে গেছে। যেই মেয়েকে ফলো করে অ্যাক্সিডেন্ট করাতে বলেছিলেন তার অ্যাক্সিডেন্ট করে দিয়েছি। অনেক বাজে ভাবেই। তায়াফ। নাম কি মেয়ের? আইরাত। আব্রাহামের পায়ের নিচ থেকে মাটি যেন সরে যায়, নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সে যেন বর্তমানে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাচ্ছে, তার রাগের মাত্রা এখন পরিমাপ করা যাবে না। তবে এখন রাগের থেকে বুঝে শুনে কাজ করাটাই বেশি শ্রেয়। আব্রাহাম বেশি কিছু না বিকট এক গর্জন দিয়ে তায়াফের কলার ধরে শুধু তার মুখ বরাবর এক ঘুষি দিয়ে দেয়। ছিটকে যায় রক্ত। ব্যাস আর কিছুই বলে না সোজা ছুটে বের হয়ে যায় সেই বাড়ি থেকে, আর তায়াফ নিচে বসে আছে, মুখ দিয়ে অনর্গল রক্ত ঝরছে তার। আব্রাহাম বাইরে এসে গাড়িতে উঠে বসে হাওয়ার বেগে ছুটে যাচ্ছে। রাস্তাতেই আব্রাহামের একজন গার্ড ফোন করে। রিসিভ করতেই ওপর পাশ থেকে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, আইরাতের অ্যাক্সিডেন্ট হয়েছে। আব্রাহাম দিন দুনিয়ার কথা ভুলে গিয়ে ছুটে যাচ্ছে। গার্ড তাকে একটা রোডের নাম বলে সেখানেই আব্রাহাম আসে। গার্ডরা চারিপাশে দাঁড়িয়ে আছে, এখানে অনেক মানুষের ভিড়ও জমে গেছে। আব্রাহাম গিয়ে শুধু দেখে যে রাস্তার ঠিক মাঝখানে একটা আধো ভাঙা গাড়ি উল্টে আছে। আর তার মাঝখানে অর্থাৎ উইন্ডের দিকটায় একটা রক্তমাখা হাত বের হয়ে আছে। এটা দেখেই আব্রাহামের কলিজায় এক মোচড় দিয়ে ওঠে। এই মুহূর্তে থমকে গেছে সবকিছুই। কেমন যেন নিস্তেজ সব। কেমন নিষ্প্রাণ। রাস্তার আনাচে কানাচে সবদিকেই প্রচুর মানুষ। সবার মাঝে কেমন এক গম্ভীরতার ছাপ। তখনই কয়েকটা ফরেন পুলিশের গাড়ি রেড অ্যালার্ট বাজিয়ে আসে। সব জায়গায় কেমন এক হইচই পড়ে গেছে। পুলিশ অফিসার মুখের কাছে মুঠোফোন এনে দ্রুত অ্যাম্বুলেন্সকে ফোন করে। আর এই দিকের রাস্তা পুরো বন্ধ করে দিতে বলে। চারিপাশে শুধু পুলিশের অ্যালার্ট বাজানোর শব্দ। আব্রাহামের গার্ডরা সব মানুষকে দূরে ঠেলে দিচ্ছে। যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে অর্থাৎ অ্যাক্সিডেন্ট স্পট, সেখানে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ এর ভেতরে প্রবেশ করতে না পারে। আর এই সবকিছুর ঠিক মাঝে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে আব্রাহাম। তার কান দিয়ে যেন কোন কথাই যাচ্ছে না, কারো কোন কথাই শুনছে না সে। নিজের আশেপাশের সবকিছুই কেমন সাদা কালো দেখাচ্ছে তার কাছে। সবকিছুই তার দৃষ্টির বাইরে চলে গেছে, শুধু আইরাতের গাড়ির অ্যাক্সিডেন্ট আর বাইরে বের হয়ে থাকা তার রক্তমাখা হাতটা বাদে। অগোচরেই আব্রাহামের চোখ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। বুকটা যেন ভেঙে মুহূর্তেই চুরমার হয়ে গেল। আব্রাহাম কাপা কাপা পায়ে কয়েক কদম এগিয়ে যায় কিন্তু পারে না। পা যেন আর চলে না। তখনই একটা বিশাল আকারের গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করা গাড়ির পেছনে দাঁড়ায়। উল্টে যাওয়া গাড়ি উঠিয়ে আস্তে করে ঘুরিয়ে দেয়। এতে গাড়ি সোজা হয়ে যায় এবং উইন্ড দিয়ে আইরাতের মুখটা স্পষ্ট দেখা যায়। চুলগুলো এলোমেলো হয়ে গেছে তার, কপালের বেশ অংশ কেটে গেছে, গলার পাশে ফর্সা দিকটায় খানিক কাচ ঢুকে আছে, সেখান থেকে বেয়ে বেয়ে রক্ত ঝরছে। নাক ঠোঁটের কাছে রক্ত। হাতের অনেক জায়গায় ক্ষত। রক্তে দুহাত লাল, আর তাতে আইরাত চোখ বন্ধ করে নিস্তেজ হয়ে ড্রাইভিং সিটে বসে আছে। এতই জোরে ধাল্লা লেগেছে যে সিট বেল্টটা ছিঁড়েই গিয়েছে। আইরাত ড্রাইভিং করছিল, কিন্তু সাইড মিররে সে দেখে যে একটা কালো গাড়ি তাকে ফলো করছে অনেকক্ষণ যাবত। আইরাত যেদিকে গাড়ি মুভ করছে সেই গাড়িটাও ঠিক সেই দিকেই যাচ্ছে। আইরাত তা দেখে খানিক কপাল কুঁচকায়। অতঃপর গাড়ি ইউ টার্ন নিয়ে অন্য এক খোলা রোডে নিয়ে চলে যায়। তখনই সেই গাড়িটা তাদের স্পিড বাড়িয়ে দিয়ে আইরাতের গাড়িকে পেছনে থেকে দেয় এক ধক্কা মেরে। ব্রেকের ওপর থেকে নিজের কন্ট্রোল সরে গেলে পরমুহূর্তেই সামনে দানব আকৃতির একটা ট্রাক আসে। ভর পেয়ে আইরাত স্টিয়ারিং এর ওপর থেকে দুহাত উঠিয়ে দিয়ে নিজের সামনে ধরে। কিন্তু শেষ রক্ষা আর হয় না। খারাপ ভাবে তার অ্যাক্সিডেন্ট হয়। আর দরুন গাড়ি আধো ভাঙা হয়ে যায় আর উল্টে পড়ে যায়। অনেক ক্র্যাশ খেয়েছে। দূর থেকেই আইরাতকে গাড়ির ভেতরে দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায়। আর আইরাতকে এমন অবস্থায় দেখে আব্রাহাম এক পাগল উন্মাদ হয়ে গেল। নিজেকে আর নিজের মাঝে খুঁজে পাচ্ছে না সে। আইরাতের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তা যেন মেনেই নিতে পারছে না আব্রাহাম। বলতে ইচ্ছে করছে যে সে যা এই মুহূর্তে দেখছে তা সম্পূর্ণই মিথ্যে। এভাবে আর থাকতে না পেরে আব্রাহাম চিল্লিয়ে ওঠে, আব্রাহাম! আইরায়াত!
বিকট এক চিৎকার দিয়ে আব্রাহাম দৌড়ে আইরাতের গাড়ির দিকে যেতে লাগে। তবে একজন গার্ড এসে আব্রাহামকে আটকে দেয়। গার্ড: স্যার স্যার প্লিজ স্যার, নিজেকে সামলান স্যার প্লিজ। সেখানে যাওয়াটা ঠিক হবে বলে মনে হয় না স্যার, প্লিজ স্যার। আব্রাহাম গার্ডকে দেয় এক ধাক্কা। তাকে সরিয়ে দিয়ে আব্রাহাম আবার ছুটে চলে যায়। আব্রাহামের যাওয়ার আগে একজন পুলিশ অফিসার এসে আইরাতের গাড়ির দরজা খুলে দেয়। শীত থেকে বাইরে পাশে পড়ে যেতে ধরলে আব্রাহাম ছুটে গিয়ে হাঁটু গেড়ে বসে আইরাতকে খপ করে ধরে ফেলে। আইরাত পড়ে যায় আব্রাহামের বুকের ওপর। আব্রাহাম পুরো আষ্টেপৃষ্ঠে আইরাতকে জড়িয়ে ধরে নিজের বুকে। মুহূর্তেই আইরাতের রক্তে আব্রাহামের পরনে থাকা সাদা শার্টটা ভিজে গাঢ় লাল হয়ে যায়। আব্রাহামের হিতাহিত জ্ঞান নেই আজ এখন। নিজের বাহুতে আইরাতের মাথা টানিয়ে নেয়। হাত দিয়ে তার মুখে আছড়ে পড়া চুলগুলো সরিয়ে দেয়। আইরাতের গালে ধরে ধরে চিল্লিয়ে যাচ্ছে, আব্রাহাম, আইরাত, আইরাত বেবি গার্ল, আইরাত জান আমার চোখ খুলো প্লিজ। আইরাত আমাকে শুনতে পারো কি তুমি আইরাত? আইরাত চোখ খুলো, আইরাত। আমার দোষ, সব আমার দোষ। আমি কেন কেন আমি তোমাকে বাইরে বের হতে দিলাম? আমি তো ভেবেছিলাম যে তুমি হোটেলের কোথাওই ঘুরবে। আমি তো জানি না যে তুমি বাইরে আসবে। গার্ড নিয়ে সাথে কেন এলে না? আইরাত আমি মরে যাব আইরাত, আমি সোজা মরে যাব। আমি এক জীবন্ত লাশ হয়ে যাব আইরাত। আইরাত আমাকে এভাবে প্লিজ মেরে ফেলো না, তুমি আমাকে ছেড়ে যাবে না, যেতে পারো না। তুমি চলে গেলে আমার মরণ ছাড়া কোন উপায়ই থাকবে না আর আইরাত। আইরাত বেবি গার্ল চোখ খুলো প্লিজ। আইরাত জান আমার কথা বলো। আইরা। আব্রাহামের আশেপাশে কোন খেয়ালই নেই আজ। পাগল হয়ে আইরাতের ক্ষত বিক্ষত শরীর নিজের বাহুতে নিয়ে পাগলের মতো চিল্লিয়ে যাচ্ছে। পুলিশ অফিসাররা চেয়েও কিছুই বলতে পারছে না, কারণ অবস্থাটাই হাতের বাইরে। আব্রাহামকে কেউ আজ পর্যন্ত এমন করতে দেখেনি, কখনোই না। তাতে যত বড়ই কাণ্ড হয়ে যাক না কেন, কেউ আজ পর্যন্ত আব্রাহামকে এমন করতে দেখেনি। এত স্ট্রং একজন মানুষকে এভাবে ভেঙে পড়তে দেখে কারি না খারাপ লাগবে? কেউ কিছু বলতে চেয়েও পারছে না। গার্ডরা সবাই আফসোস নিয়ে তাকিয়ে আছে। তখনই অ্যাম্বুলেন্স আসে। দ্রুত আইরাতকে হসপিটালাইজ করতে হবে। ওয়ার্ড বয়রা এসে যেই না আইরাতকে ধরে অ্যাম্বুলেন্সের ভেতরে নিয়ে যেতে ধরবে, তখন আব্রাহাম রেগে আগুন হয়ে যায়। সে উঠে আইরাতকে পাজাকোলে তুলে নেয়। তারপর দ্রুত গিয়ে নিজের গাড়িতে তুলে নেয়। অ্যাম্বুলেন্সে আইরাতকে সে উঠতে দিবে না। আইরাতকে দ্রুত বসিয়ে সেও শার্টের হাতাগুলো আরো গুটিয়ে নিতে নিতে গাড়িতে এসে ড্রাইভিং সিটে উঠে বসে পড়ে। রক্তে আব্রাহামের সাদা শার্ট শেষ। আইরাত অজ্ঞান হয়ে তার পাশেই বসে আছে। ঝড়ের গতিতে আব্রাহাম গাড়ি চালিয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্সের ওপরে আব্রাহামের বিশ্বাস নেই, যদি একবার ট্রাফিক জ্যামে পড়ে যায় তাহলে শেষ। আর জ্যামে আটকে বসে থাকবে সেই সময়টুকু এখন আইরাতের কাছে নেই। আব্রাহাম ড্রাইভ করছে আর আইরাতের দিকে তাকাচ্ছে। আইরাতকে তার এক হাত দিয়ে নিজের বুকে জড়িয়ে ধরে। এই মুহূর্তে আব্রাহামের প্রচুর কান্না পাচ্ছে, কিন্তু কান্না করছে না। এক হাত দিয়ে আইরাতকে বুকে জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে তীব্র গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। 1 ঘন্টার রাস্তা মাত্র 20 মিনিটে পাড়ি দিয়ে এসেছে সে। হসপিটালের সামনে গাড়ি থামতেই আব্রাহাম আইরাতকে সিটে আস্তে করে বসিয়ে নিজে চট জলদি গাড়ি থেকে নেমে পড়ে। আইরাতের পাশে দরজা খুলে আবার তাকে পাজাকোলে তুলে নেয়। আব্রাহামকে এই অবস্থায় দেখেই আশেপাশের মানুষ পুরো গলা ফাটিয়ে ডক্টর কে ডেকে ডেকে হসপিটালের ভেতরে যাচ্ছে আব্রাহাম। ভাগ্য ভালো হসপিটালে তখন সিনিয়র ডক্টর ছিল, এভাবে কারো গলা শুনেই পুরো হসপিটালের মানুষ জড়ো হয়ে গেছে। আর আব্রাহামের কোলে এভাবে একটা মেয়েকে রক্তমাখা অবস্থায় দেখে ডক্টর তড়িঘড়ি করে তার কাছে পৌঁছে যায়। ডক্টর: আব্রাহাম স্যার, হোয়াট হ্যাপেন্ড টু হার? আব্রাহাম: শি হ্যাড এ ব্যাড অ্যাক্সিডেন্ট, চেক হার আউট। ডক্টর দ্রুত একটা বেড নিয়ে এসে তাতে আইরাতকে শুইয়ে দিয়ে নিয়ে যায়। একজন নার্স এসে আব্রাহামকে কিছু সান্ত্বনাপূর্ণ কথা বলে যায়। আইরাতের অবস্থা প্রচুর ক্রিটিক্যাল, রক্তক্ষরণ হয়েছে অনেক। তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় ইমার্জেন্সি। আব্রাহাম আইরাতকে নিয়ে ভয়ে ঘেমেনে একাকার হয়ে গেছে। এক হাত কোমরে রেখে আরেক হাতের উল্টো পাশ দিয়ে কপালের পাশে জমে থাকা ঘাম বিন্দুটুকু মুছে নেয়।
আইরাতকে যে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে তার দরজাতে বড় আকারের একটা কাচের গ্লাস দেওয়া ছিল, যা দ্বারা ভেতরের সবকিছুই দেখা যায়। আব্রাহাম কেবিনের সামনে দাঁড়িয়ে কাচের গ্লাস দিয়ে ভেতরে দেখতে লাগে। আইরাতের অবস্থা সত্যিই খুব খারাপ। নার্স আর ডক্টররা ছুটে ছুটে কাজ করছে, তুলি দিয়ে ব্লাডগুলো পরিষ্কার করছে, আর আব্রাহাম এগুলো উইন্ড গ্লাস দিয়ে দেখছে। নিজের ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে আব্রাহামের। আইরাতকে আব্রাহাম কি পরিমাণ ভালোবাসে তা ভাষায় প্রকাশ করা বড্ড বেশিই দেয়। অনেক কষ্টে পাওয়া আইরাতকে তার হারাতে চায় না। হারিয়ে গেলে হয়তো সেই দিনই নিজের মৃত্যুকে সজ্ঞানে বরণ করে নিতে হবে আব্রাহামের। আব্রাহাম কল্পনাতেও ভাবেনি যে একদিন আইরাতকে সে এই হালে খুঁজে পাবে। নিজেকে বড় একা লাগছে আজ, খুব বেশি খারাপ লাগছে। সবকিছু দুমড়ে মুচড়ে যাচ্ছে ভেতরে ভেতরে। এভাবে আর থাকতে না পেরে আব্রাহাম তার হাতের উল্টো পাশ দিয়ে মুখে চেপে ধরে কেঁদে দেয়। কথায় বলে যত কঠিন অবস্থাই হোক না কেন ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু এটা ভুলে যায় যে ছেলেরাও মানুষ, ফিলিংস তাদেরও আছে। আব্রাহামের চোখ দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে, খুব করে কাঁদছে সে। ভয় সব দিক থেকে বাজেভাবে গ্রাস করে নিয়েছে তাকে, আইরাতকে হারানোর ভয়। আব্রাহাম বসে পড়ে ধপ করে, দুহাত দিয়ে মাথা চেপে ধরে নিচু হয়ে যায়। আব্রাহাম কাঁদছে ভাবতেই কেমন একটা মায়া কাজ করে। কাকতালীয় ভাবে তখন আব্রাহামের দাদি ইলা ফোন করে বসে তার কাছে। ফোন কয়েকবার বেজে কেটে যায় আপনা আপনিই, কেননা এখন কোন রকম কোন কথা বলার অবস্থায় আব্রাহাম নেই, তার তেমন মন মানসিকতা বিদ্যমান নেই এখন। তৃতীয়বারের সময় ফোন বের করে সামনে আনতেই দেখে তার দাদি ইলা। আব্রাহাম যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। বাসায় কাউকে ভুল করেও ইসবের বিষয়ে জানতে দেওয়া যাবে না, তাহলে ওদিকে সবার নাজেহাল দশা হয়ে যাবে। ডান হাতে ফোন নিয়ে বাম হাত দিয়ে দুচোখ মুছে নেয়। স্বাভাবিক হওয়ার আপ্রাণ চেষ্টা করে ফোন রিসিভ করে কানে ধরে। আব্রাহাম। হ হ হো হ্যালো। ইলা। হ্যালো আব্রাহাম সোনা, কেমন আছিস? আসলে কি আমি জানি যে তোরা দুই লাইলা মাজনু একই সাথে আছিস, কিন্তু কি করব বল, কথা বলতে ইচ্ছে করে তো তাই ফোন দিয়ে বসলাম। আচ্ছা কেমন আছিস তোরা, কি করিস, খাওয়া দাওয়া ঠিকভাবে করছিস তো? শোন, আইরাতের মা অনামিকাকে না আমি এনে পড়েছি আমাদের বাসায়, কারণ সেও তার বাড়িতে একা আর আমিও একা 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 আর কি করব, তাই নিয়ে এসে পড়েছি। ভালো করেছি না বল। যাই হোক, আইরাত কোথায় রে, কেমন আছে ও? আচ্ছা তোর সাথেই পরে কথা বলবো, আগে আইরাতকে দে তো দেখি, আমি ওকে মিস করি খুব। কথা বলবো, দে দে আগে ওকে দে। আব্রাহাম। দাদি, দাদি আসো, আসলে আমি তো একটু বাইরে এসেছি তো, আমি বাসায় নেই। আমি যখন বাসায় যাব তখন আইরাতের সাথে কথা বলিয়ে দিব তোমার। ইলা। আব্রাহাম। সোনা, কি হয়েছে তোর, গলা এমন শোনাচ্ছে কেন, ঠিক আছিস তো তুই? আব্রাহামের চোখ আর বাঁধ মানছে না এখন। আব্রাহাম। হ্যাঁ হ্যাঁ আমার বুড়ি, আমি ঠিক আছি একদম। আর ওই তো আইরাত, আইরাত আর আমি মিলে না অনেক আইসক্রিম একসাথে খেয়ে নিয়েছিলাম তো, তাই তাই আর কি গলা এমন শোনাচ্ছে, ভেঙে গিয়েছে। ঠিক আছি আমি। ইলা। ধুর, তোরা দুটো কি যে করিস না, বড় হবি কবে তোরা? আইরাতের সাথে সাথে তুইও ছেলেমানুষি আর ছাড়লি না। আচ্ছা শোন, ভালো থাকিস, আর আমার আইরাতকে জ্বালাতন করবি না, ওকে দেখে রাখবি, একটা আছও যেন ওর ওপরে না আসে, বুঝেছিস? আব্রাহাম। আমার ক্ষমা করো দাদি, আমি ব্যর্থ, তোমার কথার মূল্য আমি রাখতে পারিনি। ইলা। আব্রাহাম। আব্রাহাম। ভালো থেকো আমার বুড়ি। এই বলেই আব্রাহাম ফোন কেটে দেয়, কেঁদে দেয়। ফোনের ওয়ালপেপারে আইরাতের ছবি ভাসছে, বৃদ্ধা আঙুল দিয়ে তাতে ছুঁয়ে দিচ্ছে। আব্রাহাম নিজের দিকে তাকায়, নিজের গায়ে আইরাতের রক্ত। চোখ বন্ধ করে বড় বড় বেশ কিছু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তখনই আব্রাহামের মাথায় তায়াফের খেয়াল আসে, আর যে লোকগুলো আইরাতের অ্যাক্সিডেন্ট করিয়েছে তাদের কথা আসে। আব্রাহামের মাঝে এখন কোন ভাব নেই, রাগ এতটাই বেড়ে গিয়েছে যে সে রিয়েক্ট করতেই ভুলে গেছে। কিছু সময় পর আইরাতের কেবিন থেকে একজন নার্স বের হয়ে আসে, আব্রাহামের কাছে চলে যায়। নার্স। স্যার, স্যার। আব্রাহাম চোখ তুলে নার্সের দিকে তাকায়।
তবে আব্রাহাম যে দেখে নার্সের নিজেরই ভয়ে গা হিম হয়ে আসে, শুকনো ঢোক গিলে। আব্রাহামের চোখ গাঢ় লাল। স্পষ্ট বোঝা যাচ্ছে রাগে থরথর করে কাঁপছে সে। কপালের, হাতের রগগুলো কেমন ফুলে গেছে। নার্স কিছু না বলেই আবার সোজা কেবিনের ভেতরে চলে যায়। তারপরেই ডক্টর বাইরে আসে। ডক্টর, আব্রাহাম স্যার। আব্রাহাম, জি, ডক্টর। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আব্রাহাম, হোয়াট? ডক্টর, মেয়েটা আপনার কে হয়? আব্রাহাম, আমার বউ, আমার পুরো দুনিয়া ওই মেয়ে। আব্রাহামের কথা শুনে ডক্টর বেশ অবাকই হয়। ডক্টর, জি ধন্যবাদ। আসলে ম্যামের অনেক রক্ত গিয়েছে। রক্ত লাগবে? আব্রাহাম, আমার আর আইরাতের ব্লাড গ্রুপ সেইম। আব্রাহাম মাথা তুলে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডক্টরের দিকে তাকায়। আব্রাহাম, দরকার পড়লে আমার বডির পুরো ব্লাড আপনি নিয়ে নিন, কিন্তু যে করেই হোক যেভাবেই হোক আমার আইরাত সেফ থাকা চাই। তাকে একদম সুস্থ চাই আমার। ডু ইউ গেট দ্যাট? ডক্টর, জি স্যার। আব্রাহামকে নিয়ে একটা কেবিনে চলে যায় ডক্টর। প্রায় 3 ব্যাগ রক্ত নেওয়া হয়েছে আব্রাহামের বডি থেকে। বর্তমানে আইরাতকে হসপিটালে ড্রেস পরিয়ে দিয়ে রেখেছে। হাতে ব্লাডের কানেকশন দিয়ে রাখা হয়েছে। কপালে গালে ব্যান্ডেজ করা। গলার দিকটায় যেখানে কাচ বিঁধে ছিল সেখানে বড় ব্যান্ডেজ রয়েছে। ঠোঁটের পাশে বেশটুকু কেটে গিয়েছে। আব্রাহাম এক নজর আইরাতকে দেখে দ্রুত পা ফেলে হসপিটাল থেকে বের হয়ে পড়ে। সবাইকে সবাইকে এত পরিমাণে জঘন্য বিচ্ছিরি মৃত্যু আব্রাহাম দিবে যে তাদের মরণ দেখে রাস্তার কুকুর অবধি কাঁদবে। সব ধ্বংস করে দিবে। পুরো হসপিটালের বাইরে কমপক্ষে 100 গার্ড দিয়ে রেখেছে। সিনিয়র থেকে সিনিয়র ডক্টরদের ডেকেছে আব্রাহাম আইরাতের ট্রিটমেন্টের জন্য। হসপিটালের বাইরে গিয়ে গাড়িতে উঠে বসে পড়ে। আইরাতের রক্ত মাখা শার্টটা আর খুলে না আব্রাহাম তার গা থেকে। তার ওপরেই হুডিটা পরে নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। মুখে কোন হাবভাব নেই তার। প্রচণ্ডরকম ভাবে রেগে আছে। এমনকি তার রাগের ভয় কেউ তার সাথে ঠিকভাবে কথাও বলেনি। আব্রাহাম চলে যায়, আজ পুরো কিয়ামত হয়ে যাবে। আব্রাহাম হসপিটাল থেকে বের হয়ে সোজা হোটেলে চলে যায়। সেখানে আব্রাহামের আন্ডারে যতগুলো গার্ড ছিল সবগুলোকে এলার্ট করে দেওয়া হয়, পাতাল থেকে হলেও যারা আইরাতের অ্যাক্সিডেন্ট করিয়েছে তাদের খুঁজে ধরে নিয়ে আসতে বলে। আব্রাহাম নিজের রুমে চলে যায়। মাথাটা কেমন ধরেছে তার। বারবার আইরাতের চেহারাটা চোখের দেওয়ালে ভেসে বেড়াচ্ছে। রুমে এসে আব্রাহাম চারিদিকে চোখ বুলায় একবার। সবদিকে আইরাতের স্মৃতি জড়িয়ে আছে। হাত দিয়ে ঠেলে মাথার ওপর থেকে হুডিটা ফেলে দেয়। হুডি সম্পূর্ণ খুলে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আইরাতের রক্তে ভেজা শার্টটা তার গায়ে। হাত দিয়ে একবার একটা ছুঁয়ে দেয়। রক্তমাখা আইরাতকে নিজের বাহুতে নিয়ে চিল্লিয়ে যাওয়ার দৃশ্য সাদা কালো আকারে চোখের দর্পণে ভাসছে তার। কয়েক ঘন্টা আগেও আইরাত ভালো ছিল, তার সাথেই ছিল। তরতাজা একটা মেয়ে এখন মৃত্যুর মুখে। জীবন মৃত্যুর মাঝে ঝুলছে সে। পুরো রুমে আইরাতের হাসির আওয়াজ যেন বাজছে। আইরাত যে এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করত তা মনে পড়ছে। আব্রাহাম আর এত প্রেসার সহ্য করতে না পেরে পাশে হাতের কাছে থাকা একটা ফ্লাওয়ার ভ্যাস তুলে আয়নাতে ছুঁড়ে মারে। মুহূর্তেই ঝোড়ো করে আয়নার কাঁচ সম্পূর্ণ ভেঙে নিচে পড়ে যায়। আব্রাহাম তার দুহাত দিয়ে মুখ চেপে ধরে বসে পড়ে কিছুক্ষণ এভাবে বসে থেকে উঠে দাঁড়ায়। পায়ের রক্ত মাথায় উঠে পড়েছে তার, রাগে যেন শরীরের রক্ত টগবগ করছে। যাই হয়ে যাক, আজ তো তায়াফকে খুন করেই দম নিবে সে। চোখ তুলে ওপরে তাকায়। চোখে অশ্রুবিন্দু আর মুখে রাগের সংমিশ্রণ। কোন কথা ছাড়াই রিভলভারটা বের করে হাতে নিয়ে রুম থেকে বের হয়ে পড়ে। আব্রাহামের গায়ে এখনো ওই রক্ত মাখা শার্টটাই। এটা পরেই বাইরে বের হয়েছে, যেদিক দিয়ে যাচ্ছে সেদিকেই মানুষ তার দিকে তাকিয়ে আছে অদ্ভুত নজরে। অনেকে তো আবার ভয়ের চোটে তার কাছ দিয়েও যেতে চাইছে না। গাড়িতে উঠে তায়াফের বাড়ির উদ্দেশ্যে যেতে লাগে। গাড়ি না যেন ঝড় উড়িয়ে নিয়ে যাচ্ছে। তায়াফের বাড়ির সামনে গাড়ি থামিয়ে নেমে পড়ে। তায়াফের বাড়ির সামনে কিছু গার্ড ছিল। আব্রাহামকে এমন লুক নিয়ে এগিয়ে আসতে দেখেই তারা কয়েক কদম হেঁটে যায়। আর আব্রাহাম বিনাবাক্যে তাদের গুলি করে দেয়। এক লাথি দিয়ে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তবে গিয়ে দেখে কেউ নেই।
বাড়ি পুরো ফাঁকা। সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, রুমে গিয়েও দেখে কেউ নেই। তায়াফকে না পেয়ে তো আব্রাহামের মাথা আরো বেশি গরম হয়ে যায়। দ্রুত বাইরে বের হয়ে দেখে প্রায় সবাই গুলি খেয়ে নিচে পড়ে আছে, তবে একটা গার্ড নিচে শুয়েই কাতরাচ্ছে। আব্রাহাম তার কাছে গিয়ে কলার খামচে ধরে দাঁতের চোয়াল শক্ত করে বলে, আব্রাহাম, তায়াফ কোথায়? বল তায়াফ কোথায়? জলদি বল, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, নয়তো যতটুকু জীবন বাকি আছে সেটুকুও নিয়ে নিব বল। গার্ড, উনি উনি এয়ারপোর্টে। আব্রাহাম, এয়ারপোর্টে কেন? বল। গার্ড, উনি হয়তো দদদে দেশে ফিরে যাবেন তো তাই। আব্রাহাম উঠে ওই গার্ডের মুখ বরাবর দেয় এক লাথি মেরে, দাঁত তো অবশ্যই ভেঙেছে। দ্রুত কদম ফেলে আবার এসে গাড়িতে উঠে বসে। যেখানে এয়ারপোর্টে যেতে লাগতো ঘন্টা খানিক সময়, সেখানে 10 কি 15 মিনিটে এসেছে সে। এয়ারপোর্টের বাইরে গাড়ি থামিয়ে নেমে পড়ে সজোরে গাড়ির দরজা লাগিয়ে ভেতরে আসতে ধরে। তবে ভেতরে প্রবেশ করার সময় সিকিউরিটি গার্ডরা থামিয়ে দেয়। আব্রাহাম কপাল কুঁচকে একবার সিকিউরিটি গার্ডের দিকে তাকায়, আরেকবার তার হাতের দিকে। আব্রাহাম কিছু বলে না, শুধুই দাঁড়িয়ে থাকে, কিন্তু তখনই সিনিয়র একজন এসে তড়িঘড়ি করে ওই গার্ডকে সরিয়ে দেয়। তারপর ক্লিয়ারলি সব বলে, জীবন বাঁচাতে চাইলে যেন আব্রাহামকে ভেতরে আসতে দেয়। কিছু করা কথা বলে সিকিউরিটিকে সিনিয়র কর্মকর্তা এসে। তারপর সিকিউরিটির কিছু বলার আগেই আব্রাহাম রেগে ভেতরে এসে পড়ে। আব্রাহামকে রক্তমাখা শার্ট পরে থাকতে দেখে এবং হাতে রিভলভার দেখে সাধারণতই ভড়কে যায় সবাই। এভাবে আব্রাহাম কখনোই কারো সামনে আসেনি। আর এমন করে পাবলিকের সামনে আসাটাও যে ভালো দেখায় না। তবে এই মুহূর্তে মাথায় রক্ত চেপে বসে আছে তার। আমজনতার যেন কোন সমস্যা না হয়, তাই আব্রাহাম ম্যানেজারকে বলে 10 মিনিটের মধ্যে এয়ারপোর্ট ফাঁকা করে দিতে বলে। এয়ারপোর্ট থেকে সবাইকে চলে যেতে বলে এবং সব ফ্লাইটগুলো ক্যান্সেল করে দিতে বলে। এতে যার যত টাকা ক্ষতি হবে সব আব্রাহাম দিবে। আব্রাহামের কথা মতো বেশ কিছু সময়ের মাঝেই পুরো এয়ারপোর্টে ফাঁকা হয়ে গেল। এবার আব্রাহাম শুধু হাতে গান নিয়ে হেঁটে চলেছে। অন্যদিকে তায়াফ একদম ফুল বডি মুখ সব ঢেকে তারপর এসেছে। একে তো একটা মেয়েকে খুন করার চেষ্টা করেছে, আর দ্বিতীয় হিরে নিয়ে ভাগছে। তাই নিজেকে লুকিয়ে রাখতে হচ্ছে তার। তবে একটা জিনিস তায়াফকে অবাক করে, তা হচ্ছে মুহূর্তে এয়ারপোর্ট এমন খালি হয়ে কেন গেল। তার ফ্লাইট আছে, সময় প্রায় পেরিয়ে যাচ্ছে, এর মাঝে অ্যানাউন্সমেন্ট কিছুই করা হলো না। তায়াফ বসে ছিল, তবে এভাবে আর বসে থাকতে না পেরে তায়াফ উঠে পড়ে হাতে নিজের ব্যাগটা নিয়ে মাথা কিছুটা নুয়ে যাচ্ছে। পুরো ফাঁকা এয়ারপোর্টে হেঁটে যেতে যেতেই হঠাৎ পাশ থেকে কাউকে চোখে পড়ে তায়াফের। সে পাশ কাটিয়ে চলেই যেত, কিন্তু সেটা যেন তার চোখে বাধে। তায়াফ থেমে গিয়ে কপাল কুঁচকে কয়েক কদম পিছিয়ে যায়। পাশে তাকাতেই কপালের ভাঁজ দ্বিগুণ হয় তার। আব্রাহাম দাঁড়িয়ে আছে, একটা কালো প্যান্ট আর ধবধবে সাদা শার্ট পরনে, যে শার্টে আইরাতের রক্ত লেগে আছে। তায়াফের নজর যায় আব্রাহামের হাতের দিকে। রিভলভারের ট্রিগার ঘুরিয়ে যাচ্ছে সে। তায়াফের যা বুঝার তা সে বুঝে গেল। আব্রাহামকে দেখে তার হাত থেকে ব্যাগটা নিচে পড়ে যায়। তায়াফ ঘুরে দৌড়ে সেখান থেকে চলে আসতে নিবে, তখনই আব্রাহাম সোজা তায়াফের বাম পা বরাবর দুটো গুলি চালিয়ে দেয়, দুটোই তার পায়ে লেগেছে। ধীরিম করে পড়ে যায় সে। একদম জনমানবহীন ফাঁকা জায়গায় বুলেটের আওয়াজ যেন সুস্পষ্ট। তায়াফ নিচে পড়ে কাতরাতে লাগে, তখনই আব্রাহামের পেছনে থেকে কতগুলো গার্ড আসে, তারা এসেই তায়াফের কলার খামচে ধরে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগে। আর আব্রাহাম তায়াফের ব্যাগটা নিয়ে নেয়। এখানেই হয়তো হিরে আছে। গার্ডরা তায়াফকে নিজেদের সাথে গাড়িতে তুলে নেয়। তায়াফের পা থেকে রক্তে যেন সব ভিজে যাচ্ছে, আর আব্রাহাম গিয়ে নিজের গাড়িতে উঠে বসে। কিছু সময় পর আব্রাহামের কাছে একটা ফোন কল আসে। আব্রাহামের গার্ডরা ওই লোকগুলোকে ধরে ফেলেছে যারা আইরাতের অ্যাক্সিডেন্ট করিয়েছিল। তারা মোট 4 জন ছিল। আর আব্রাহাম যেভাবে নিজের সব গার্ডদেরকে সবদিকে খোঁজে পাঠিয়ে দিয়েছে, তাতে তাদের ধরা তেমন কোন একটা বড় ব্যাপার না। কয়েক ঘন্টার মাঝেই তারা হাতের নাগালে। গার্ড স্যার, ধরে ফেলেছি। ওরা 4 জন মোট। এখন এদের আপনার কাছে নিয়ে আসবো কি? আব্রাহাম, না। গার্ড, এদের কি করব স্যার? আব্রাহাম,
ওদের প্রত্যেকটার মাথা শরীর থেকে আলাদা হওয়া চাই। গার্ড, স্যার। আব্রাহাম, একটারও মাথা যেন আর তাদের ঘাড়ের ওপর না থাকে। সবগুলোর মাথা ধর থেকে আলাদা করে দাও। তারপর তাদের লাশ আবার তাদের সেই গাড়িতে ভরেই তাতে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে খাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দাও, যেন তাদের কাকপক্ষীও খুঁজে না পায়। গার্ড, জি স্যার। আব্রাহাম ফোন কেটে দেয়। আব্রাহামের গাড়ি আগে আগে যাচ্ছে আর তার পেছনের গাড়িতে তার গার্ডরা তায়াফকে ধরে নিয়ে আসছে। দেখতে দেখতেই তারা পৌঁছে যায় একটা আধো ভাঙা বাড়ির দিকে। বাড়ির সামনে গাড়ি থামিয়েই গার্ডরা তায়াফকে ঘাড় ধরে টেনে টেনে ভেতরের দিকে নিয়ে যায়। তারপর আব্রাহাম তার গাড়ি থেকে নেমে পড়ে ভেতরে চলে যায়। তায়াফকে একটা চেয়ারের সাথে বেঁধে বসিয়ে দেওয়া হয়। এদিকে তার পায়ে যে গুলি লেগেছে তার ব্যথায় আসর হয়ে যাচ্ছে সে। আব্রাহাম এসে তায়াফের সামনে বসে। তায়াফ ব্যথায় ছটফটিয়েই যাচ্ছে। আব্রাহাম তার এক হাত হাঁটুর ওপর রেখে গান দিয়ে নিজের দিকে দেখিয়ে দিতে দিতে বলে, আব্রাহাম, দেখ আমার দিকে তাকা। দেখেই যে এই রক্তগুলো যে দেখছিস না, এইসব আমার আইরাতের। একটা হাসি খুশি মেয়েকে এখন তুই মৃত্যুর মুখে বসিয়ে রেখেছিস। তোর ওপরে তো জেদ আমার আগে থেকেই ছিল হিরে নিয়ে, কিন্তু তা এখন তুই ডাবল করে দিয়েছিস একমাত্র আইরাতকে নিয়ে। আরে আইরাত তো এটাও জানে না যে তোর সাথে আমার কোন শত্রুতা আছে, কিন্তু তুই টার্গেট করলি ওকে। তুই জানিস আইরাত আমার কে হয়? আমার বিয়ে করা বউ হয় ও। আমি জাস্ট ভাবতে পারি না তুই আমার আইরাতের দিকে নজর দিয়েছিস। আব্রাহাম আরেকটা গুলি তায়াফের হাঁটু বরাবর করে দেয়। এতে কাপড় ভেদ করে গুলি হাঁটুতে লেগে ছিটকে ওঠে। হাঁটুর খুলি উড়ে গেছে। আব্রাহাম রেগে গর্জন করে ওঠে, চেয়ার তুলে এক আছাড় দিয়ে ভেঙে ফেলে। সব গার্ডরা এতে হালকা চমকে ওঠে। দুহাত বেঁধে মাথা নিচু করে রেখেছে তারা। আব্রাহাম নিজের হাত থেকে রিভলভার দূরে ছুঁড়ে মারে। তারপর হাতের আঙুলে স্টিলের কাটা কাটা ধারালো ব্রুজ প্যাঁচিয়ে নিতে নিতে তায়াফের দিকে এগিয়ে গিয়ে তার বুকে নিজের সর্বশক্তি দিয়ে ঘুষি মেরে দেয়। তায়াফের গায়ের শার্ট ছিঁড়ে তার শরীর কেটে যায়। আব্রাহাম তায়াফের মুখটা চেপে ধরে ওপরে দিকে করে ধরে। আব্রাহাম, এই চোখ দুটো দিয়েই তুই আমার আইরাতের দিক তাকিয়েছিলি, তাই না? এই চোখগুলো দিয়েই। আব্রাহাম সাইকো হয়ে গেছে। রাগে পাগলের মতো এদিকে ওদিকে তাকাতাকি করছে। কি থেকে কি করবে তায়াফকে সে দিশা খুঁজে পাচ্ছে না। অবশেষে হাতের কাছে একটা মোটা রড পায়। সেটা খানিক ওপরে তুলে আবার নিজের হাতে নিয়ে নেয়। বাম হাত দিয়ে তায়াফের মুখ চেপে ধরে ওপরে তুলে ডান হাত দিয়ে রডটা ধরে একবারেই তায়াফের বাম পাশের চোখের একদম ভেতরে ঢুকিয়ে দেয়। জ্যান্ত অবস্থায় তায়াফ নিজের অন্তরাত্মা ছেড়ে দিয়ে চিল্লিয়ে ওঠে। রক্ত তার গা বেয়ে বেয়ে পড়ছে। পরক্ষণেই আবার বাম পাশের চোখ থেকে রড তুলে নিয়ে ডান পাশের চোখেও এক নিমিষেই ঢুকিয়ে দেয়। এবার রড যেন চোখের ভেতরটা একদম ভেদ করে মাথার পেছনে দিয়েই বের হয়ে গেছে রক্তের ধারা। একজন গার্ড তো এগুলো আর দেখতে না পেয়ে মুখ কুঁচকে দিয়ে রুম থেকে বেরি হয়ে গেছে। আর আব্রাহামকে দেখে মানুষ সোজা কথা এখন ভয় মরে যাবে। কাঁপছে সে রাগে। মুখের পুরো ভাবই পাল্টে গেছে তার। তায়াফের হাত পা সব বাঁধা, তাই তার কাছে এখন করার মতো কিছুই নেই, শুধু চিৎকার করা ছাড়া। আব্রাহাম এবার গার্ডকে বলে 2 ড্রাম পেট্রোল নিয়ে আসতে বলে। পেট্রোল এনে তার সবগুলো তায়াফের ওপরে ঢেলে দেয়। রক্ত আর পেট্রোলে এক বিচ্ছিরি অবস্থা। রুমের যতগুলো ইলেকট্রিক ওয়্যার ছিল সেগুলোর কানেকশন খুলে নিয়ে আসতে বলে। সবকিছু আনার পর নিজের কোমরে দুহাত দিয়ে দাঁড়ায়। তায়াফের দিকে এক নজর তাকায়। দেখে তায়াফের চোখ দুটো আর নেই, মুখ রক্তাক্ত। পেট্রোল ভেজা অবস্থায় চেয়ারে বসে শুধু ব্যথায় গোঙাচ্ছে। তায়াফের বলা আগের কথাগুলো এখন আব্রাহামের মাথায় ঘুরছে। সাহস কত বড় আইরাতের দিকে নজর দেয় সে। আব্রাহাম লাথি দিয়ে এক বড় কাচের টেবিল ভেঙে ফেলে। তারপর বিশাল দেখে এক কাচের টুকরো নিয়ে তায়াফের দিকে এগিয়ে গিয়ে চুল ধরে ওপরে তুলে বিনাবাক্যে তার গলার শ্বাসনালীতে ছুরির মতো বিধিয়ে দেয়। একবারেই পুরো কাচের টুকরো ঢুকিয়ে দিয়েছে গলায়। তায়াফকে তিলে তিলে মেরে ফেলছে সে। ঘেমে গেছে আব্রাহাম। ফুঁসতে ফুঁসতে অবশেষে গিয়ে একটা গার্ডের হাত থেকে ইলেকট্রিক ওয়্যারগুলো নিয়ে নেয়। তায়াফের কাছে এগিয়ে গিয়ে দেখে তার মাঝে এখনো জীবন বাকি আছে। অবস্থা তার জঘন্য।
তায়াফ একটা চেয়ারে হাত পা বাঁধার অবস্থায় দুচোখ নেই, এমনকি ডান চোখে রড বিঁধে আছে যা পেছনে মাথা ভেদ করে গেছে। গলায় কাচের টুকরো বিঁধে আছে, গায়ে হাজারো আঁচড়, তার ওপর পেট্রোল দিয়ে শরীর ভেজা। আব্রাহাম এবার খুব কষ্টে কিছুটা শান্ত হয়, ইলেকট্রিক ওয়্যারগুলো আস্তে করে নিয়ে গিয়ে তায়াফের ওপরে রেখে দেয়। তারপর তায়াফের কলার খামছে ধরে রক্তচক্ষু নিক্ষেপ করে বলে ওঠে, আব্রাহাম, আমার জান, আমার জীবন, আমার দুনিয়া, আমার অস্তিত্ব, আমার প্রাণভোমরা, আমার ভালোবাসা, সব আইরাত। ও পুরোপুরি আমার, শুধুই আমার। তায়াফ শুধু গোঙাচ্ছে মরণ যন্ত্রণায়। আব্রাহাম, কসম লাগে খোদার, কেউ যদি ওর দিকে চোখ তুলে তাকিয়েছে তাহলে তাকে এমন মৃত্যু আমি দিব যে মৃত্যু নিজেই ওকে দেখে ভয় পেয়ে যাবে, যা আজ তোকে আমি দিলাম। এই বলেই আব্রাহাম ধাক্কা দিয়ে দেয় তায়াফকে। তার থেকে বেশ দূরে সরে এসে ইলেকট্রিক ওয়্যারের যে সুইচ ছিল তা অন করে দেয়। অন করে দেওয়ার সাথে সাথেই যেন তায়াফ চিৎকার দিয়ে ওঠে। একে তো পেট্রোল দেওয়া, তার উপরে ভেজা অবস্থায় ইলেকট্রিক শক। গলা কাটা মুরগির মতো ছটফট করছে তায়াফ চেয়ারে বসে থেকেই। গা যেন পড়ে গিয়েছে তার। আর তার এই নির্মম মৃত্যু দেখে এক পৈশাচিক আনন্দ পাচ্ছে আব্রাহাম। মৃত্যুর কোলে গড়িয়ে পড়ে তায়াফ নামক জানোয়ার। আব্রাহাম একটা সাদা কাপড়ে নিজের রক্ত মাখা হাতটা মুছতে মুছতে বের হয়ে পড়ে সেই বাড়ি থেকে। সব ঠিক করে নিতে বলে গার্ডদেরকে। আব্রাহাম, এই বাড়ি দেখে এমন মনে হওয়া চাই যেন এখানে কেউ কিছু করেইনি, কিছুই হয়নি। ক্লিয়ার? গার্ড সব মাথা নাড়ায়। আব্রাহামকে কেউ এখন দেখে বলবে না যে সে কিছু করেছে, এমন একটা ভাব। খুব শান্ত মস্তিষ্কের একজন। আব্রাহাম গিয়ে গাড়িতে উঠে বসে পড়ে। একটু শান্ত হয়ে বসে। পরনে সেই কখন থেকে আইরাতের রক্তে ভেজা শার্টটাই। এক হাত স্টিয়ারিং এর ওপরে রেখে আরেক হাত দিয়ে নিজের চোখ চেপে ধরে। এবার যেন একটু নিজের মাঝে শান্তি পাচ্ছে। আইরাতের কাছে যেতে হবে তার। আইরাতের কথা মনে পড়ছে খুব করে। আব্রাহাম চট জলদি 7 স্টার হোটেলে নিজের রুমে চলে যায়। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে পড়ে আবার হসপিটালে। হসপিটালে যাওয়ার সাথে সাথেই ডক্টর তার দিকে এগিয়ে আসে, ম্লান হাসে। আব্রাহাম আইরাতের কেবিনের দরজার কাছে চলে যায়। গিয়ে দেখে আইরাত অজ্ঞান হয়ে শুয়ে আছে হসপিটালের বেডে। মুখে তার অক্সিজেন মাস্ক লাগানো, মাথায় ব্যান্ডেজ। আব্রাহাম এগিয়ে গিয়ে আইরাতের দিকে ঝুঁকে পড়ে। বেশ সময় আইরাতের দিকে এক নজর তাকিয়ে থাকে। খুব মায়া লাগছে আব্রাহামের। কেমন এক অতি চঞ্চলমুখর মেয়ে আজ এভাবে শান্ত, এটা যেন মানা যায় না। বেশ সময় এক নজরে তাকিয়ে থাকতে থাকতে টুক করে এক ফোঁটা অশ্রুবিন্দু আব্রাহামের চোখ থেকে আইরাতের মুখে পড়ে যায়। চোখে বন্ধ করে ফেলে সে। আইরাতের কপালে আস্তে করে চুমু এঁকে দেয়। তারপর আইরাতের একটা হাত নিজের দুহাতের ভাঁজে নিয়ে তার পাশেই বসে থাকে। আব্রাহাম আইরাতের দিকে তাকিয়ে আছে আর কয়েক সেকেন্ড পরপরই তার হাতে চুমু খাচ্ছে। চলবে, চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।